লেখিকা কৃতি মুখার্জির বিচার। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। পেশেন্ট অনুরাধা ঘোষের সিজার শেষ করে অপারেশন থিয়েটার থেকে বেরোলেন ডক্টর শুভঙ্কর সান্যাল। তারপর চেম্বারে ঢুকে হালকা ফ্রেশ হবার পর এক কাপ কফি আর দুটো স্যান্ডউইচ নিয়ে সোজা চলে গেলেন 3 তলার টেরেসে। যাবার সময় অবশ্য নার্সকে বলে গেলেন কোনো এমার্জেন্সি এলে যেন তাকে ফোন করা হয়। শুভঙ্কর সান্যাল হলেন শহরের নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এখনও অবধি যতগুলো অপারেশন করেছেন কোনোটাই ফেল করেনি, তবে আজকের কেসটা বেশ ক্রিটিক্যাল ছিল। পেশেন্ট অনুরাধাকে প্রেগনেন্সির শুরুতেই বলে দিয়েছিলেন ওনাকে বেশ সাবধানে থাকতে হবে। অনুরাধা ডাক্তারের কথা ঠিক মেনেও চলছিল, তবে শেষ মুহূর্তে কিছু প্রবলেমের জন্য সিজারটা করতেই হলো। নর্মাল ডেলিভারি চান্সটা নেওয়া গেল না। শুভঙ্কর ব্যাচেলার নন। এই নার্সিংহোমেরই নার্স প্রিয়াঙ্কার সাথে বছর 3 ধরে এনগেজড রয়েছেন। প্রিয়াঙ্কা বাড়ির বড় মেয়ে। বাবা বছর 5 হলো প্যারালাইসিস হয়ে বিছানা নিয়েছেন। মা আদ্যপান্ত গৃহবধূ, আর ছোট বোন রিয়াঙ্কা বিএ ফাইনাল ইয়ারের ছাত্রী। প্রিয়াঙ্কার ইচ্ছে বোনকে স্বনির্ভর করে তবে বিয়ের পিঁড়িতে বসবে। তাছাড়া বাড়ির যা অবস্থা তাতে এটুকু দায়িত্ব তো বর্তায় তার ওপর। শুভঙ্করের বাবা মা দুজনেই চাকরি করেন। বাবা রাজেশবাবু ইনকাম ট্যাক্স অফিসার, আর মা রত্না দেবী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের জিওগ্রাফি টিচার। শুভঙ্করের মা পেশায় শিক্ষিকা হলেও মানসিক দিক দিয়ে একেবারে উন্নত নন। নিজে চাকুরিরতা স্বনির্ভর হয়েও ছেলের বউ চাকরি করবে এ ওনার একেবারেই পছন্দ নয়, আর তাই প্রায়ই প্রিয়াঙ্কাকে নিয়ে ঝগড়া বাঁধে ছেলের সাথে। ঘোর কাটল শুভঙ্করের প্রিয়াঙ্কার ডাকে। কি ব্যাপার, একা দাঁড়িয়ে আছো? না তেমন কিছু না, এমনি। আবার মাকে নিয়ে চিন্তা করছো তো? প্রিয়া, আমি হাজার চেষ্টা করেও মায়ের ধ্যান ধারণাকে বদলাতে পারছি না। দেখো শুভঙ্কর, প্রতিটা মানুষের একটা নিজস্ব চিন্তাধারা থাকবেই, আর সেটা আমরা কোনো দিনই চেঞ্জ করতে পারবো না, তাই না? নিজস্ব চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু তাই বলে আজকের দিনে দাঁড়িয়ে এমন ভাবনা একজন স্বনির্ভর মানুষ কি করে ভাবতে পারেন বলবে আমাকে? প্রিয়াঙ্কা নীরব দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, আজ আধ ঘন্টা আগে বেরোবো ভাবছি, একটু বাজার যেতে হবে। শুভঙ্করও নিজেকে সামলে বলে উঠল, বেশ চলো তবে, তোমাকে নামিয়ে দিয়ে আসি। না, তোমাকে এখন যেতে হবে না, তার চেয়ে পারলে কাল সকালে ফ্রি থাকার চেষ্টা করো। কেন, কাল কিছু স্পেশাল আছে নাকি? কাল বনুর জন্মদিন, বেশি কিছু তো করতে পারবো না, তবে ওই মন্দিরে পুজো দেওয়া হবে আর একটু ভালো মন্দ রান্না হবে, এই আর কি। ওয়াও, তাহলে তো কাল ফ্রি থাকতেই হবে, চলো যাওয়া যাক। চলো। শুভঙ্কর বাজারে পৌঁছে ঘর সাজানো নানা রকম ডেকোরেশনের জিনিস কিনতে লাগলো। প্রিয়াঙ্কার কোনো বাধাই শুনল না, উল্টে বিল পেমেন্ট করার সময় হাসি হাসি মুখ করে বলল, এই সমস্ত রঙিন জিনিসপত্র দেখলে আমি মোটেই নিজেকে সামলে রাখতে পারি না, কেমন যেন চোখের সামনে নিজের ছোটবেলাটা ভাসতে থাকে। প্রিয়াঙ্কা খানিক অভিমান দেখিয়ে বলল, সে তো বুঝতেই পারছি। শুভঙ্কর বুঝতে পেরে বলে উঠল, উফ প্রিয়া, এত রাগ করতে নেই, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আর কোথাও যেতে হবে না, সোজা বাড়ি যাব। শুভঙ্কর ওর হাতটা ধরে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। প্রিয়াঙ্কা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আস্তে আস্তে বলতে লাগলো, কি হচ্ছেটা কি? সবাই দেখছে তো নাকি? দেখুক, জীবনে সবসময় অত সবার পরোয়া করলে চলে না। দুজনে মিলে গেল শুভঙ্করের অল টাইম ফেভারিট সুরুচি রেস্টুরেন্টে। বাটার নান, চিলি ফিশ, ফিশ ফ্রাই সহযোগে একটা জম্পেশ ডিনার সেরে প্রিয়াঙ্কার বাড়ির সামনে যখন ওরা পৌঁছালো তখন ঘড়িতে রাত 10:15। গাড়ি থেকে নামার সময় প্রিয়াঙ্কা বলল, ভেতরে যাবে না? আজ থাক প্রিয়া, অনেকটা রাত হয়েছে, কাল সকালে পাক্কা আসছি। প্রিয়াঙ্কা সম্মতি জানিয়ে মাথা নাড়ল। গাড়িটা স্টার্ট করে শুভঙ্কর বেরিয়ে গেল গলির মুখ থেকে। সকাল থেকে রিয়াঙ্কার জন্মদিনের আয়োজন শুরু হয়ে গিয়েছে। শিবানী দেবী মন্দিরে গিয়ে ছোট মেয়ের নামে পুজো দিয়ে এসেছেন। প্রিয়াঙ্কাও স্নান টান সেরে সোজা কিচেনে ঢুকে গিয়েছে। 11:30 নাগাদ কলিং বেল বাজিয়ে সদা হাস্য মুখে ঘরে ঢুকলো শুভঙ্কর। রিয়াঙ্কার জন্য একটা বড় চকোলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছে সে। রিয়াঙ্কা তো বেজায় খুশি, যত্ন করে কেকটা নিয়ে গিয়ে ভেতরের ঘরে রাখল। শিবানী দেবী ততক্ষণে হবু জামাইয়ের আওয়াজ শুনে ছাদ থেকে নেমে এসেছেন। শুভঙ্কর ওনাকে দেখে এগিয়ে গিয়ে প্রণাম করল। এ কি বাবা, কি করছো তুমি? মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য সন্তানেরা যা করে
তাই করলাম কাকিমা, প্রণাম করলাম আপনাকে। যদি তাই বলো বাবা, তবে মনে রেখো, মায়েদের আশীর্বাদ সবসময় সন্তানের সঙ্গে থাকে। উফ মা, এসব আশীর্বাদ তো হলো, এবার ওকে বসতে বলো দেখি। রান্নাঘর থেকে মুখ বের করে বলল প্রিয়াঙ্কা। এ বাবা দেখেছ, এক্কেবারে ভুলে গেছি। বসো বাবা, তুমি বসো। সে না হয় বসবো পরে, চলুন আগে কাকুকে দেখে আসি। শিবানী দেবীর সাথে শুভঙ্কর দোতলায় উঠে গেল। উত্তরের ঘরটায় বিগত কয়েক বছর ধরে বিনয়বাবুর ঠিকানা। ওষুধপত্র, প্রেসক্রিপশন সব দেখতে লাগলো শুভঙ্কর। শিবানী দেবী আঁচলের খুঁটে চোখ মুছছেন। প্রেসক্রিপশন থেকে চোখ না সরিয়েই শুভঙ্কর বলে উঠল, এত সহজে দুর্বল হওয়া চলবে না মা, আপনার যে এখনও অনেক দায়িত্ব বাকি। শিবানী দেবী কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, প্রিয়াকে তোমার হাতে তুলে দিতে না পারলে আমার শান্তি নেই। তাছাড়া রিয়াটাও তো আছে, ওনার যা অবস্থা তাতে তো আর কোনো আশা নেই। প্রিয়াকে নিয়ে ভাববেন না, আমি ওর পাশে সারা জীবন থাকব। হ্যাঁ, তাই বলে আপনি উইক হয়ে যাবেন সেটাও কিন্তু চলবে না। আমি ডাক্তার হয়েও মিরাকেলে বিশ্বাস করি। নিচ থেকে প্রিয়াঙ্কা ডাক দিল, মা একবার রান্নাঘরে আসবে। ওনারা নিচে নেমে এলেন। ভাত, 5 রকমের ভাজা, সোনামুগের ডাল, মাছ, মাংস, পায়েস সব কিছু দিয়ে সকলে মিলে দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। রিয়াঙ্কা ছেলে মানুষ, তাই সন্ধেবেলা কেক কাটার পর বাইরে খেতে যাবার বায়না ধরল। শুভঙ্করও প্রথমটাই রাজি হয়েছিল তার আবদারে, কিন্তু প্রিয়ার মুখের দিকে তাকিয়ে সে বেশ বুঝতে পারল এই প্রস্তাবে প্রিয়া খুব একটা খুশি নয়। যতই হোক, মা বাবাকে ছেড়ে বাইরে গিয়ে আনন্দ করার মতো মানসিকতা ওর এখনও তৈরি হয়নি। শুভঙ্কর বেশ বুদ্ধিমান ছেলে, দুটো মনকে ভালো করার উপায় সে অনায়াসে বের করে ফেলল। রিয়াঙ্কার পছন্দের রেস্টুরেন্ট থেকে মিক্সড ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, ফিশ ফিঙ্গার সব অর্ডার করে ফেলল। রিয়াঙ্কার জন্মদিনটা বেশ সুন্দরভাবে কেটে গেল। তবে প্রিয়াঙ্কার বাড়িতে খুশির হাওয়া বইলেও শুভঙ্করের বাড়িতে এখন অভিমানের কালো মেঘ জমেছে। গাড়িটাকে গ্যারেজে ঢুকিয়ে বাড়ির ভেতর ঢুকতেই শুভঙ্কর লক্ষ্য করল মা ড্রয়িং রুমের সোফাটায় চুপ করে বসে আছে। পুরো ঘরটায় একটা নিকষ কালো অন্ধকার, শুধু সাইড টেবিলের ল্যাম্পটা জ্বলছে। শুভ বেশ বুঝতে পারল সারাদিন ওই বাড়িতে কাটিয়ে আসাটা মা ভালো চোখে দেখেনি। ধীর পায়ে মায়ের সামনে এগিয়ে এসে বলল, এখনো ঘুমোতে যাওনি কেন? একটা রাগী দৃষ্টিতে রত্না দেবী ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি তাহলে ওই বাড়ির সমস্ত দায়িত্ব এখন থেকেই পালন করা শুরু করে দিলে শুভ? দায়িত্ব পালনের কি আছে, আজ রিয়ার বার্থডে ছিল, তাই সবাই মিলে দিনটাকে একটু সেলিব্রেট করলাম, দ্যাটস ইট। সেলিব্রেট করলে না ছাই, ওই ভিখেরি বাড়িতে তুমি যে কত টাকা নষ্ট করে এসেছো সে আমার বেশ ভালো জানা আছে। প্লিজ মা, আমি আগেও বলেছি, আবার বলছি, প্রিয়া আর ওর ফ্যামিলিকে তুমি এভাবে ইনসাল্ট করবে না। ইনসাল্টের ওরা কি বোঝে শুভ? যত সব হাড় হাবাতের দল কোথাকার। মা প্লিজ স্টপ ইট নাও। ছেলের গলার আওয়াজে বেডরুম থেকে বেরিয়ে এলেন রাজেশবাবু। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মাঝরাতে এসব শুরু না করলে চলছে না বুঝি? রত্নাদেবী আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু স্বামীর রাগান্বিত দৃষ্টি দেখে বললেন না। রাজেশবাবু ছেলেকে বললেন, কাল থেকে আবার ডেলি রুটিন স্টার্ট, যা একটু রেস্ট নিয়ে নে। রত্নাদেবী ছেলের সাথে প্রিয়াঙ্কার সম্পর্কটা ভাঙতে বহু চেষ্টা করেছিলেন, এমনকি বান্ধবীর মেয়ে ঈশাকে মাস দুয়েকের জন্য বাড়িতে পর্যন্ত এনে রেখেছিলেন, কিন্তু বিধির বিধান খণ্ডাইকে। শেষ অবধি রাজেশবাবুর উদ্যোগে এবং শিবানী দেবীর সহায়তায় মাঘের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হল শুভঙ্কর ও প্রিয়াঙ্কা। আজ প্রায় 4.5 মাস অতিক্রান্ত, প্রিয়াঙ্কা নতুন জীবনে পা রেখেছে। রত্নাদেবীর সাথে ওর অশান্তি লেগেই থাকে। কখনো প্রিয়ার ভুলবশত নিরামিষের ওভেনে মাছ রান্না নিয়ে অশান্তি লেগে যায়, তো আবার কখনো নাইট শিফটে কাজ করা নিয়ে অপমানিত হতে হয় শাশুড়ির কাছে। শুভ জানতে পারলে চিৎকার করে বাড়ি মাথায় করে, তাই প্রিয়া চেষ্টা করে যাতে স্বামীর কান অবধি সব কথা না যায়। কিন্তু সেখানেও বিপদ। এ বাড়ির কাজের মেয়ে লিলি শুভঙ্করকে দেবতা জ্ঞানে পুজো করে। সেই কবে কোনকালে শুভঙ্কর নিজের দায়িত্বে ওর ছেলেকে নার্সিংহোমে ভর্তি করে কঠিন অসুখের হাত থেকে বাঁচিয়েছিল। সেই থেকে লিলি ওর কেনা হয়ে গেছে। তাই ধুলো ঝাড়তে গিয়ে ফুলদানি ভেঙে যাওয়া হোক বা রান্নায় নুন বেশি হওয়া, আজকাল সব খবর শুভঙ্করের কানে ঠিকই পৌঁছে যায়। প্রিয়াঙ্কার হাজার বোঝানোর পরেও লিলি এতটুকু বদলায়নি। উল্টে কিছু বললেই বলে, দাদাবাবুকে না বললে পাপ হবে, উনি যে আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছিলেন। সেদিন শুভঙ্কর বাড়িতে এসে শটান বিছানায় শুয়ে পড়ল। প্রিয়াঙ্কা গত সপ্তাহে রোজই নাইট ডিউটি করেছে, তাই এই সপ্তাহে 2 দিন ছুটি নিয়েছে। ড্রেসিং টেবিলে চুলটা বাঁধার সময় হঠাৎ ওভাবে শুভকে শুয়ে পড়তে দেখে ভয় পেয়ে গেল। সামনে এসে বলল, কি গো, শরীর টরি খারাপ নাকি? মাথাটা ধরেছে, কিছু ভালো লাগছে না।
বেশ, তবে একটু চা করে নিয়ে আসি? লাগবে না, তুমি আমার কাছে বসো। কি হয়েছে বলবে? আমার কিন্তু তোমার হাবভাব সুবিধের লাগছে না। কি আবার হবে? কিছুই হয়নি। বলবে তুমি? রেগে গেল প্রিয়া। শুভঙ্কর বলতে শুরু করলো, কয়েকদিন ধরেই নার্সিংহোমে ইয়ারলি কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য আমাকে বলা হচ্ছিল, কিন্তু আমি চলে গেলেই তো মা তোমার সাথে খারাপ ব্যবহার শুরু করবে, সেই ভেবেই আমি না করে দিয়েছিলাম। সৌমিকদাকে বলেছিলাম যদি উনি চলে যান। রাজিও ছিলেন সৌমিকদা, কিন্তু লাস্ট মোমেন্টে একটা ইম্পর্টেন্ট ওটির জন্য যেতে পারবেন না বলেছেন। এখন আমি কি করব সেটাই ভাবছি। এতে ভাবার কি আছে, তুমি যাবে। এত বড় একটা জায়গায় যাবার চান্স কি কেউ এভাবে ছেড়ে দেয় শুভ? তাছাড়া থালা বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি তো হবেই, তার জন্য সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। তার মানে তুমি বলতে চাইছো আমার যাওয়াটা উচিত? অফকোর্স যাবে, কিন্তু মা যদি... আর কোনো কিন্তু নয়, আমি যা বললাম তাই হবে। আচ্ছা ম্যাডাম, তাই হবে, বলে শুভ জড়িয়ে ধরল প্রিয়াঙ্কাকে। বউয়ের কাছে হার মেনে শুভঙ্কর পাড়ি দিল কনফারেন্সের উদ্দেশ্যে। বাড়িতে এখন রত্না দেবী ও প্রিয়াঙ্কা। লিলির ছেলেরও এখন পরীক্ষা চলছে, তাই সকালেই সব কাজ করে দিয়ে চলে যায়। আর রাজেশবাবু গিয়েছেন ছোট ভাইয়ের বাড়িতে। শুভঙ্করের খুড়তুতো বোন পুষ্পা অনেকদিন পর অস্ট্রেলিয়া থেকে এ বাড়িতে এসেছে, তাই জেঠু জেঠিমাকে ফোন করে যেতে বলেছিল। রাজেশবাবু গিয়েছেন, রত্না দেবী যাননি, কারণ ইদানিং ওনারা সব কলিগ মিলে কিট্টি পার্টি শুরু করেছেন। গত মাসে পরমাদির বাড়িতে পার্টি হয়েছিল, আর এবারেরটা হবে রত্না দেবীর বাড়িতে। লিলি আজ সকালে এসে কিচেনে ঢুকে পড়েছে, ঘরদোর সাজানো। নতুন কুশন কভার পরানোর দায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কার ওপর। বেলা 12টা নাগাদ রত্নাদেবীর বান্ধবী তথা কলিগদের আসার কথা। রত্নাদেবী আগে থাকতেই প্রিয়াঙ্কাকে বলে দিয়েছেন গেস্টদের সামনে এসে যেন বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকে। একটা স্ট্যাটাসলেস মেয়েকে উনি বাড়ির বউ করেছেন জানলে নেক্সট টাইম থেকে ওনার বাড়িতেই হয়তো আর কেউ আসবে না। আগে হলে প্রিয়াঙ্কা এসব কথার প্রতিবাদ করত, তবে অনেকগুলো দিন হলো তো এখন কেমন যেন সবটা গা সওয়া হয়ে গিয়েছে। লিলি কাজকর্ম সেরে চলে যাবার পর প্রিয়াঙ্কাও নিজের রুমে চলে গেল। ফেসবুক দেখা, টুকটাক লেখালেখি করতে লাগলো প্রিয়াঙ্কা। অবশেষে 2টো নাগাদ খাবার সার্ভ করার জন্য ডাক পড়ল তার। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিধিবাম চিকেনটা সার্ভ করতে গিয়ে কাচের বাটিটা অসাবধানতাবশত পড়ে গেল। বাটি তো ভাঙলই, মিসেস মহুয়া বোসের শাড়িটা পর্যন্ত তেলে ঝোলে একাকার হয়ে গেল। রত্নাদেবী হয়তো নিজেও আজ এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। টেবিল ছেড়ে উঠে পড়লেন তিনি। তারপর প্রিয়াঙ্কার সামনে এসে বলল, কি করলে তুমি এটা? আমি তো কি মানে করছো? তুমি জানো এই ডিনার সেটটা কত এক্সপেন্সিভ ছিল, আর সেটা তুমি এভাবে ভেঙে দিলে? আমি তো ইচ্ছে করে করিনি মা, হাতটা স্লিপ করে পড়ে গেল। মহুয়া বোস বলে উঠলেন, এমন স্লিপ করলো যে আমার শাড়িতেই পড়তে হলো। তুমি জানো এটা একটা ব্র্যান্ডেড শাড়ি? তুমি যে কি বলো মহুয়া, ও জানবে ব্র্যান্ড কি? তাহলেই হয়েছে। সারা জীবন তো বাবা মা ওই ফুটপাথে জামা কাপড়ই পরিয়ে এসেছে, ওর কাছে ব্র্যান্ডও যা, গড়িয়াহাটের ফুটপাথও তাই। রত্নাদেবীর কথা শুনে সবাই হাসতে লাগলো। প্রিয়াঙ্কা বলে উঠল, ভুল যখন আমি করেছি তখন আমাকেই তো কথা শোনালে পারেন মা, আমার বাবা মাকে টানার কি আছে? কি এত বড় সাহস তোমার? অন্যায় করে আবার মুখে মুখে কথা বলছো, বেয়াদব মেয়ে কোথাকার! সবার সামনে প্রিয়াঙ্কাকে সপাটে একটা চড় মারলেন রত্নাদেবী। কাকিমা, কি করছেন আপনি? দরজা থেকে চিৎকার করে বলে উঠল রিয়াঙ্কা। একটা টিফিন বক্স হাতে নিয়ে রিয়াঙ্কা ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আপনি আমার দিদির গায়ে হাত তুলছেন কোন সাহসে? এটা কে রত্না? পাশ থেকে বললেন ওনার আরেকজন কলিগ রেবা রায়। কে আবার? আমার মহান বৌমা আর ছোট বোন। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এ হলো ভিখারি নং 2। রিয়াঙ্কা ওনার দিকে তাকিয়ে বলে উঠল, শাট আপ। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে অপমান করতে লজ্জা লাগছে না আপনাদের? নাকি গরিবদের আপনারা মানুষ বলেই গণ্য করেন না? এই শোনো, তোমার লেকচার শুনতে আমরা কেউ ইন্টারেস্টেড নই। না বলে কই আমার বাড়িতে কেন এসেছো সেটা বলো। রিয়াঙ্কা রত্নাদেবীর দিকে তাকিয়ে বলতে লাগলো, দিদি চিংড়ি মাছ ভালোবাসে বলে বাড়িতে আজ চিংড়ি মাছ রান্না হয়েছে। মা যদিও আমাকে বিকেলে আসতে বলেছিল, আমিই বললাম দুপুরে যাই, একটু সবার সাথে গল্প গাছা করব, কিন্তু এখন তো দেখছি দুপুরে এসে ভুল কিছু করিনি। অন্তত মুখোশের আড়ালে আপনার আসল রূপটা তো দেখতে পেলাম। হোয়াট ডু ইউ মিন? আপনি জানেন বাড়ির বউয়ের ওপর অত্যাচার করার শাস্তি, তাকে অকারণে হেনস্থা করার শাস্তি কি হতে পারে? আমার দিদি সব অত্যাচার সহ্য করলেও বোন হয়ে আমি কিন্তু আর সহ্য করব না। কেস করব আপনার নামে। কি? পুলিশের ভয় দেখানো হচ্ছে আমাকে? গেট আউট! এক্ষুনি 2 বোন বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। আপনাকে বলতে হবে না, আমি এই মুহূর্তে দিদিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা।
কিন্তু চলে যাবার কথা শুনে বলে উঠল, না, আমি গেলে কি করে হবে, শুভ যে এখনও। রিয়াঙ্কা দিদিকে কথা শেষ করতে না দিয়েই বলল, জিজুকে যা বলার পরে বলবি, আজ তোকে না নিয়ে আমি যাব না। নিরুপায় হয়ে প্রিয়াঙ্কা বেরিয়ে এলো শ্বশুরবাড়ি থেকে। প্রায় 7 দিন হয়ে গেল প্রিয়াঙ্কা মা বাবার কাছে চলে এসেছে। আজ বুধবার দুপুর 3টে শুভঙ্কর কলকাতায় ল্যান্ড করবে। বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 4টে। তারপর পৌঁছে কি শুনবে সে তো ভালোই আন্দাজ করতে পারছে প্রিয়াঙ্কা। শাশুড়ি মা তো কখনোই আসল কথাটা বলবেন না, সব দোষ প্রিয়াঙ্কার ওপরেই এসে পড়বে। এতদিন না হয় শুভ নিজের চোখে সবটা দেখত বলে বউকে সাপোর্ট করত, কিন্তু এবারে যা ঘটেছে তা সবটাই তোর চোখের আড়ালে। এমনকি বাবা লিলি অবধি ছিল না সেদিন। কাজেই শুভ হয়তো এবারে মাকেই বিশ্বাস করবে, বউকে দায়ী মনে করবে সব কিছুর জন্য। একা একা জানলার ধারে বসে কি ভাবছিস দিদি? হুঁশ ফিরল প্রিয়াঙ্কার। ধীর গলায় উত্তর দিল, কিছু না। রিয়াঙ্কা চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বলল, আমি তোকে এখনও বলছি, তোর উচিত ওই মহিলার নামে পুলিশে কমপ্লেন করা। তোকে কতবার বলবো বনু, আমি এসব পুলিশি ঝামেলায় শুভকে জড়াতে চাই না। শাশুড়ি মায়ের নামে কেস করলে ওর নামটাও জড়াবে, তাতে ওর প্রফেশন কেরিয়ারে যথেষ্ট প্রভাব পড়বে। বেঁচে থাকতে ওর এত বড় ক্ষতি আমি করতে পারবো না। বেশ, তবে সহ্য করে তিল করে নিজেকে শেষ করে দে। রাগে হন করে বেরিয়ে গেল রিয়াঙ্কা। এদিকে বাড়িতে পা রাখতে না রাখতেই রত্নাদেবী নাটুকে কান্না শুরু করে দিলেন। ছেলেকে জড়িয়ে ধরে বললেন, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে শুভ, তোর বউয়ের অপমান সহ্য করে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। শুভঙ্কর আকাশ থেকে পড়ল মায়ের কথা শুনে। এসব তুমি কি বলছো মা? প্রিয়া কি করেছে? কি করেনি সেটা জিজ্ঞেস কর। কলিগদেরকে একটু খাওয়াবো বলে বাড়িতে ডেকেছিলাম। লিলিটা রান্নাবান্না সেরে চলে গেল, তাই দুপুরবেলা খাবারগুলো সার্ভ করার জন্য বৌমাকে একটু ডাকলাম। ও মা, তাতে তার কি রাগ, যা নয় তাই করে বলল আমাকে সবার সামনে। প্রিয়া তোমাকে অপমান করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না মা। বিশ্বাস তো আমারও হচ্ছে না শুভ, তাই আমি চাই তুমি নিজে একবার বৌমার সাথে এ বিষয়ে কথা বলো। বারান্দা থেকে পেপার হাতে বেরিয়ে এসে কথাগুলো বললেন রাজেশবাবু। তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে না, আমার কলিগদের সাথে কথা বলে নাও, ওরা নিশ্চয়ই আমার শেখানো কথা বলবে না। না, তার দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। শুভ, তুমি এক্ষুনি ও বাড়িতে যাবে। বাবা, তুমি কি যাবে আমার সাথে? যেতে পারি, কিন্তু আমার মনে হয় এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তাই আগে নিজেদের মধ্যে মিটমাট করো, তারপর আমি তো আছি, প্রয়োজনে নিশ্চয়ই যাব। শুভঙ্কর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। কলিং বেল বাজাতেই শিবানী দেবী দরজা খুললেন। জামাইকে দেখে উনি বেশ অবাক হলেন। এই অবেলায় তুমি এখানে কেন বাবা? শুভঙ্কর বেশ গম্ভীর হয়ে বলল, প্রিয়ার সাথে আমার দরকারি কথা আছে, ওকে একটু ডেকে দেবেন। কি দরকার বলো? পেছন থেকে বলে উঠল প্রিয়াঙ্কা। মায়ের কাছে কি শুনলাম প্রিয়া, তুমি ওনার কলিগদের সামনে ওনাকে অপমান করেছ? না মানে আমি তো। রিয়াঙ্কা দিদিকে আবারও একবার থামিয়ে দিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে এলো। বা জিজু, তুমিও আর 5টা হাজবেন্ডের মতো বদলে গেলে। তোমারও একবার নিজের স্ত্রীকে বিশ্বাস করার কথা মনে হলো না? রিয়া, তুমি ছোট, এসব বিষয়ে ঢুকতে যেও না। আমি তোমার দিদির মুখ থেকে সবটা শুনতে চাই। বেশ, তবে শোনো, তবে দিদি আদৌ তোমাকে সবটা খুলে বলবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। রিয়াঙ্কা চলে গেল। এই প্রথমবার প্রিয়াঙ্কার সব কথা খুলে বলল শুভঙ্করকে। ও বাইরে যাবার পর থেকে ছোটোখাটো বিষয় নিয়ে রত্নাদেবীর সাথে ওর ঝগড়া, কলিগদের সামনে ওর গায়ে হাত তোলা, বাবা মা তুলে কথা বলা, সব কিছু। শুভঙ্কর বেশ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল, তারপর বেরিয়ে গেল বাড়ি থেকে। শিবানী দেবী প্রিয়াঙ্কা বারবার ডাকা সত্ত্বেও পেছন ফিরে তাকালো না। আধ ঘন্টা কেটে গেছে। প্রিয়াঙ্কা অন্তত 13-14 বার ফোন করেছে শুভঙ্করকে, কিন্তু সে একবারও তোলেনি। ও বাড়িতে ফোন করে বাবার কাছে জেনেছে এখনও বাড়িতেও ফেরেনি সে। ভীষণ দুশ্চিন্তা হচ্ছে এবার ওর। হঠাৎ ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে। তুলবো কি তুলবো না করে একসময় ফোনটা তুলেই ফেলল প্রিয়াঙ্কা। ওপার থেকে একটা গম্ভীর পুরুষ কণ্ঠ কথা বলতে লাগলো। নমস্কার, আমি লোকাল পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর অতনু ভদ্র কথা বলছি। আপনি ডক্টর শুভঙ্কর সান্যালের স্ত্রী মিসেস প্রিয়াঙ্কা সান্যাল কথা বলছেন? প্রিয়াঙ্কার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। প্রায় কাঁদো কাঁদো গলায়ও বলতে লাগলো, আপনি কে বলছেন? শুভঙ্কর কোথায়? ওর কিছু হয়নি তো? এরপরের উত্তরটা শোনার জন্য প্রস্তুত ছিল না প্রিয়াঙ্কা। উনি বললেন, আপনার শাশুড়ি মিসেস রত্না সান্যালের নামে একটি FIR দায়ের হয়েছে, আপনাকে একবার থানায় আসতে হবে। প্রিয়াঙ্কা বুঝতে পারল এটা ওর বোনের কাজ। ফোনটা রেখে দিয়ে ও সোজা বোনের ঘরে গেল। আমার মানা করা সত্ত্বেও তুই এটা কেন করলি বনু?
আমি কি করেছি? তোকে আমি বারবার বললাম পুলিশ কেস না করতে, তাও তুই সেই কাজটাই করলি। আমার জন্য শুভঙ্করের ভবিষ্যৎ, কেরিয়ার সব নষ্ট করে দিলি। তুই কি ভুলে গেলি ও তোর জন্য কি কি করেছে? তুই বিশ্বাস কর দিদি, আমি কাউকে ফোন করিনি, কিচ্ছু করিনি আমি। প্রিয়াঙ্কা বিছানায় বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো। শিবানী দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে চল থানায় যাই। পাশের বাড়ি পিঙ্কিকে বাবার দায়িত্বে রেখে ওরা 3 জন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়াঙ্কা থানায় ঢুকে ইন্সপেক্টর স্যারের টেবিলের সামনে গিয়ে নিচু স্বরে বলে উঠল, আমি এসেছি স্যার। ইন্সপেক্টর রতনু বলল, ওকে, আপনি তাহলে মিসেস সান্যাল, আসুন বসুন। আপনার শাশুড়ি মাকে থানায় নিয়ে আসতে আমাদের টিম গেছে। প্লিজ স্যার, এরকম করবেন না, আমার ওনার সম্পর্কে কোনো অভিযোগ নেই। আপনার নাই থাকতে পারে, অন্য কারোর তো আছে। আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইছি স্যার, ও ছেলে মানুষ, মাথা গরম করে অভিযোগ করে দিয়েছে। বোন? এর মধ্যে আপনার বোন এলো কোথা থেকে? কোথা থেকে এলো মানে? আমার বোন অভিযোগ করেনি। না তো? তবে কে করেছে? আমি অভিযোগ করেছি। একটা চেনা গলার স্বর শুনতে পেয়ে চমকে উঠল প্রিয়াঙ্কা। হ্যাঁ, চমকই বটে। এই জীবনে ও অভিযোগকারী হিসেবে সবাইকে কল্পনা করতে পারলেও শুভঙ্করকে কোনোদিন দুঃস্বপ্নে কল্পনা করতে পারিনি। ভাবতে পারিনি একজন ছেলে তার মায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করবে। শুভঙ্কর এগিয়ে এসে বলল, কি ভাবছো প্রিয়া, যে আমি এই কাজ কেন করলাম? তোমার হয়তো মনে নেই, বিয়ের আগে তোমাকে আমি বলেছিলাম আমার কাছে অন্যায়টা অন্যায়ই, সেটা আমার মা করুক বা অন্য কেউ, আর তাই মায়েরও শাস্তি হবে। প্রিয়াঙ্কার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। দূরে নীরব হয়ে দাঁড়িয়ে আছেন শিবানী দেবী, আজ ওনার চোখেও জল। শুভঙ্কর স্ত্রীকে শান্ত করে শাশুড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, কি এত ভাবছেন মা? শিবানী দেবী বললেন, এত বড় কাজটা তুমি কি করে করলে বাবা? শুভঙ্কর ওনার চোখের জলটা মুছিয়ে দিতে দিতে বলে উঠল, কেন, আপনি তো বলেছিলেন মায়েদের আশীর্বাদ সবসময় সন্তানের সঙ্গে থাকে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।